বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভাল। আপনাদের সাথে আছি পার্থ বণিক। বিশ্বকাপে চলছে অস্ট্রেলিয়া ভারত ম্যাচ, যেই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনালের ভাগ্য। অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশের স্বপ্ন বেঁচে থাকবে, আর অজিরা জিতলে কিংবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশের কপাল পড়বে। তবে সেমিফাইনালের হিসাবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কেমন পারফর্ম করবে। টি-20তে হেড টু হেড কিংবা ব্যক্তিগত পরিসংখ্যান সব কিছুতেই পিছিয়ে টাইগাররা। বাংলাদেশ কি পারবে সেন্ট ভিনসেন্টের সব সংখ্যাকে কাটিয়ে জয় তুলে নিতে? এসব কিছু নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশ্বকাপে শেষের প্রহর গুনছে বাংলাদেশ। সুপার 8-এ টাইগারদের লাস্ট অপোনেন্ট আফগানিস্তান। নামে ভারী যে দলটা এখন বাংলাদেশের চাইতেও অনেক শক্তিশালী। ভেন্যু সেন্ট ভিনসেন্ট, যে মাঠে দুই দলই এবারে আসরে পেয়েছে জয়ের দেখা। তবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আর পরিসংখ্যানে ম্যাচের আগেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। গুরবাজ জাদরানদের তোপে ফিকে হয়ে গেছে সাকিব রিয়াদদের মতো অভিজ্ঞ সব নাম। বিস্তারিত থাকছে রিপোর্টে। সেন্ট ভিনসেন্টের প্র্যাকটিস গ্রাউন্ড, টিম বাস থেকে একে একে নামছেন ক্রিকেটাররা। কিন্তু ওয়েট, একজনকে কেমন জানি দেখালো। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। চোখে রাজ্যের ঘুম, মুখে খানিক বিরক্তিও। একের পর এক জার্নি, যার ছাপ প্র্যাকটিসেও স্পষ্ট। বড় শটের বদলে ধীরে সুস্থে কাভার ড্রাইভে ঘুম কাটানোর চেষ্টা। কিন্তু কথা হলো, সাকিবের ঘুম কাটলেও টি-20তে বাংলাদেশের ঘুম ভাঙবে কবে? অবস্থা এমন দাঁড়িয়েছে, আফগানদের বিপক্ষে সান্ত্বনাসূচক জয়ই এখন টাইগারদের একমাত্র চাওয়া। কিন্তু রাশিদরা যে ফর্মে আছে, তাতে মঙ্গলবার ম্যাচের পর বাংলাদেশকে কে সান্ত্বনা দেবে, এখন সেটাই বড় প্রশ্ন। বিশ্বকাপে প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, দুই বিগ ফিশ শিকার করে তরতর করে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। বোঝার উপায় নেই, আন্তর্জাতিক ক্রিকেটে এই দলটার বয়স মাত্র 15 বছর, অথচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে 38 বছর কাটালেও টাইগারদের ভেতর ক্রিকেটীয় সেন্স আর ক্যালিবারের কোনোটাই গ্রো করেনি। টি-20তে হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশকে রীতিমতো পেছনে ফেলেছে আফগানিস্তান। 11 ম্যাচে বাংলাদেশের জয় 5টায়, আর আফগানদের জয় 6 ম্যাচে। যাই হোক, ঘুরে ফিরে আবারও ফিরতে হয় সাকিবের কাছে। এবারের বিশ্বকাপে 6 ম্যাচে করেছেন 111 রান। স্ট্রাইক রেট দেখলেই বোঝা যায় গায়ের জোরে বল ঠেলছেন। ভালো কথা, বল হাতেও সুপার ফ্লপ টাইগার অলরাউন্ডার। 13 ওভার হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন মাত্র 3টা, রান বিলিয়েছেন মুক্ত হস্তে। স্ট্যাট অনুযায়ী আফগানিস্তান ম্যাচে সাকিবই বাংলাদেশের ট্রাম্প কার্ড। আফগানদের বিপক্ষে 11 ফেস টু ফেসে বাংলাদেশের পক্ষে সাকিবেরই হাইয়েস্ট উইকেট। রানের বিচারে অবশ্য তার উপরে আছেন মাহমুদুল্লাহ। তবে খুশি হবার কারণ নাই, ব্যাটে বলে অফ ফর্মে সবাই। অন্যদিকে ম্যাচের আগেই রাসেল ভাইপারের মতো আতঙ্ক ছড়াচ্ছে আফগানরা। ওদের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তো ফনা তুলে বসে আছেন মোস্তাফিজদের ছোবল দিতে। এবারের বিশ্বকাপে 6 ম্যাচে করেছেন 3টা হাফ সেঞ্চুরি, যার 2টা আবার নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বিশ্বকাপে ইব্রাহিম জাদরানের টোটালও 200 ছাড়িয়েছে। অন্যদিকে বোলিংয়ে ফাজল হক ফারুকি 15 উইকেট নিয়ে এখন বিশ্বকাপের হাইয়েস্ট উইকেট টেকার। পাশাপাশি রাশিদ খানও তুলে নিয়েছেন 10 উইকেট। তাই আর্নস্টভেল স্টেডিয়ামের স্লো পিচে এই দুজনকে কিভাবে সামলানো যায়, প্র্যাকটিসে তার টোটকা দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস। তবে টোটকায় পারফরমেন্স কতটা টাটকা হয়, এখন সেটাই দেখার অপেক্ষা। মঙ্গলবার ম্যাচ শুরু সকাল 6:30টায়। পার্থ বণিক, ৭১। বিশ্বকাপে অজিদের বিপক্ষে ব্যাটে ঝড় তুলেছে ভারত, আর এই ঝড়ে সুখের বাতাস বইছে টাইগার শিবিরে। রোহিত শর্মা অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও 41 বলে 92 রানের ইনিংসে জয়ের রাস্তা অনেকটাই পরিষ্কার করে নিয়েছেন। বাংলাদেশের আগামীকালের ম্যাচ ছাড়াও অনগোয়িং ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল, আপনাকে অনেক স্বাগত। আমরা দেখতে পাচ্ছি যে এখন যে ম্যাচটা চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে, খুব খারাপ লাগছে যে আমরা নিজেদের পারফরমেন্সের উপর বেস না করে এখন এই ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছি যে যদি অজিরা হেরে যায় আমাদের সেমিফাইনাল রাস্তা অনেকটা হলেও সহজ হবে। কি দেখলেন ম্যাচটাতে? রোহিত শর্মার যে ব্যাটিং, তিনি ফর্মে নেই, তিনি বাংলাদেশ ম্যাচে একটা নক খেলেছিলেন, বাট রোহিত শর্মার ব্যাটিংটা আলাদা করে কতটা ফোকাস কাটলো?
ধন্যবাদ আপনাকে। রোহিত শর্মা ডেফিনেটলি ইজ এ ক্লাস ব্যাটসম্যান। ফ্রি ব্যাটিং করেছে, ফেয়ারলেস ব্যাটিং করেছে, প্রথম থেকে ব্যাটিং করেছে এবং কখনোই মনে হয়নি যে তার ওপেনিং পার্টনার বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে সে একটু চাপে আছে। তাকে কখনো কোনো সময় ওইভাবে বলা হয়নি। কমেন্টেটররা বলছিল গাভাস্কার এবং রবি শাস্ত্রী যে উনি খুবই ফ্রি ফ্র্যাঙ্কলি ব্যাটিং করছে, ফ্লোলেস ব্যাটিং করছে এবং যেগুলি হিট করেছে সবগুলি কিন্তু আপনি দেখবেন যে মাঠের বাইরে। তো এরকম ফ্লোলেস ব্যাটিং করার, লিডিং ফ্রম দি ফ্রন্ট, ক্যাপ্টেন অফ দি ইন্ডিয়ান সাইড, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তার টিমের বা ড্রেসিং রুমে অনেকটাই কনফিডেন্স গ্রো করবে এবং তার পরবর্তীতে যেসব ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে টোটাল দেখলেই বোঝা যায় যে টি-20-তে এখনকার পর্যন্ত অস্ট্রেলিয়ার একটা বড় একটা টার্গেট এটা দিয়েছে এবং এটা উইকেট দেখে বোঝা যাচ্ছে যে বল ব্যাটে আসছে, বাট মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে একমাত্র ইন্ডিয়ানরাই এতটা ব্যবধান করতে পারে আর কি, ঠিক যেভাবে রোহিত শর্মা ব্যাটিং করে দেখিয়ে দিয়ে গেছে। আমরা যদি আগামীকালে ম্যাচ নিয়ে কথা বলি, যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ, যার উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ যদি এই ম্যাচ থেকে পজিটিভ কিছু পেয়ে যায় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ম্যাচ থেকে, তাহলে বাংলাদেশের জন্য আগামীকাল ম্যাচ হয়ে দাঁড়াবে খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান ঘাটলাম, 38 বছর ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যারেনায় খেলছে, ঠিক একইভাবে আফগানিস্তানের পথ চলা মাত্র 15 বছরের। লম্বা বাংলাদেশ এই পথটা মানে পাড়ি দিলেও কেন আসলে আফগানদের মতন পারফর্ম করতে পারছে না? কোন জায়গায় আমরা পিছিয়ে আছি? দেখেন, এটা তো অনেক স্পষ্ট, এই নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, আপনারা অনেকবার অনেক রিপোর্ট করেছেন। নতুন করে এটা বলার মতন তেমন কোনো কিছুই নাই, বিকজ তাদের 34টা প্রাদেশিকে অনেক বড় বড় ভালো ভালো ক্রিকেট প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়। রেগুলার বেসিসে তারা টি-20 ম্যাচ আয়োজন করে এবং তাদের পাইপলাইনে 30 থেকে 40টা মতন প্লেয়ার রেডি থাকে। আপনার এখন কারেন্ট যে 15 থেকে 20 জন প্লেয়ার আপনি দেখছেন, তাদের ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে দাপটের সাথে খেলছে এবং ভালো বেসমেন্টে, ভালো বেস প্রাইসে তারা খেলছে। তো সবকিছু কিন্তু নির্ভর করা হলো যে আপনার ঘরোয়া ক্রিকেটে আপনি কতটুকু লক্ষ্য নিয়ে আপনি ব্যাটিং করবেন। একটু সময় ঠিকই লেগেছে তাদের, বাট রেজাল্ট কিন্তু এখন আস্তে আস্তে পাচ্ছে এবং তার প্রতিফলন কিন্তু প্রতিটা ম্যাচই দেখা যাচ্ছে। অ্যাটলিস্ট যদি আপনি 15 জনের 11 জনের আপনি যদি একটা টিম করেন, তাহলে ইট ওয়াজ এ কমপ্লিট ব্যালেন্স সাইড, যেটা আফগানিস্তানকে বলা যায়। কালকের ম্যাচের ব্যাপারটা আপনারা বললেন, সেটা হলো যে বাংলাদেশ টিমের আসলে বেসিক্যালি এখন ভয় পাওয়ার তেমন কোনো কিছু নেই। রেজাল্ট হ্যাজ অলরেডি বিন, আমরা সবাই জেনে গেছি, কিন্তু আমাদের এখনো অনেক কিছু দিতে পারি আমরা, যদি সেটা মানসিকভাবে আমরা যদি শক্তিশালী থাকি, তাহলে আমরা এখনো কিন্তু দেওয়া সম্ভব। অবশ্যই দেওয়ার তো অনেক জায়গা আছে, বাট আসলে আমরা দেওয়ার জন্য কতটা প্রস্তুত সেই বিষয়ে প্রশ্ন থাকছে। আপনি আমাদের সাথেই থাকুন, এরপরে আবার আপনার সাথে আমরা যুক্ত হচ্ছে, তার একটু পরিসংখ্যানগুলো দেখে আসি। কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুলের সাথে। আলোচনার ফাঁকে এবার দেখে নিব বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে কারা পরিসংখ্যানে কতটা এগিয়ে, বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনাই বা কতটা, আর আফগানিস্তানের উইনিং স্ট্রেক ধরে রাখার চান্সই বা কতখানি। দেখে নিব কাদের উপর দুই দলের ম্যাচ ভাগ্য নির্ভর করছে, ব্যাটে বল স্পটলাইট কাদের দিকে। প্রথমেই দেখতে হয় যে যিনি আছেন আমাদের স্পটলাইটে, তিনি হচ্ছেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যিনি আর কি আলো ছড়াতে পারেন, তিনি হচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। 6 ম্যাচ খেলেছেন, 238 রান, 3টা 50 করে ফেলেছেন, স্ট্রাইক রেট 141-এর উপরে। রহমানুল্লাহ গুরবাজ এবারে বিশ্বকাপে এক কথায় সবাইকে ছাপিয়ে গেছেন। তিনি এই মুহূর্তে আইসিসি যে আমাদের বিশ্বকাপে যে র্যাঙ্কিংটা রয়েছে ব্যাটারদের, সেখানে তিনি টপে রয়েছেন। ডেভিড ওয়ার্নার রয়েছেন, ট্রাভিস হেডদের মতো, রোহিত শর্মাদের মতো প্লেয়ারদের পেছনে ফেলে গুরবাজের এই শীর্ষে থাকা হায়েস্ট রান স্কোরদের তালিকায়, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। ঠিক পরে যদি আমরা যাই, যে নিয়ে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম জাদরান। 6 ম্যাচ খেলেছেন, 181 রান, 2টা 50, 116-এর উপর স্ট্রাইক রেট। ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম জাদরান, তিনিও কিন্তু সঙ্গ দিয়ে যাচ্ছেন গুরবাজকে এবং সেই জন্যই পরবর্তীতে আসলে ব্যাটারদের উপর খুব চাপটা কমে যাচ্ছে আফগানিস্তানের, এবং যার জন্য আফগানিস্তানের এই যে জয়ের যে সম্ভাবনা সেটাও কিন্তু বেড়ে যায়। আমরা যদি পরের দিকে যাই, যিনি আছেন ফাজল হক ফারুকি, ম্যাচ খেলেছেন 6টা, উইকেট 15টা, গড় 8-এর উপর, ইকোনমি 6.28। ফাজল হক ফারুকিকে নিয়ে আসলে কিছুই বলার নেই, তিনি দারুণভাবে ছন্দে রয়েছেন। একদিকে গুরবাজ যেমন হায়েস্ট রান স্কোরারদের তালিকায় শীর্ষে আছেন, ঠিক একইভাবে ফাজল হক ফারুকি তিনি বোলার লিস্টে শীর্ষে আছেন, এবং তার পেছনে যারা আছেন তারাও কিন্তু সব বাঘা বাঘা বোলার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, তারা কেউই আসলে ফজল হকের সামনে দাঁড়াতে পারেননি।
এবার আমরা দেখতে চাই যে বাংলাদেশের কাদের উপর থাকছে স্পটলাইট। প্রথমেই রয়েছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র আশার নাম। তিনি 6 ম্যাচ খেলেছেন, রান করেছেন 139, গড় 23.16, স্ট্রাইক রেট 126.36। আসলে তাওহিদ হৃদয় শুধুমাত্র একমাত্র ব্যাটসম্যান এবারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যিনি টি-20 মেজাজে খেলছেন। তারপরেও দলের বাকিরা যখন পারফর্ম করে না তখন তাওহিদ হৃদয়ের উপরেও কিন্তু একটা চাপ থাকে, যে চাপের জন্য তিনি তার ফর্মটাকে পরবর্তী তার সামনে ক্যারি করতে পারছেন না। ঠিক একইভাবে যদি আমরা দেখি তাওহিদ হৃদয়ের পর যিনি আছেন স্পটলাইটে এই ম্যাচে, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সিনিয়র ক্যাম্পেনার 6 ম্যাচে 111 রান করেছেন, 107.76 তার স্ট্রাইক রেট, এবং উইকেট তিনি তুলে নিয়েছেন মাত্র 3টা। এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের জন্য কিন্তু খুব একটা সুখকর কোনো কিছুই ঘটছে না। তিনি ব্যাট হাতে রান পাচ্ছেন না, উইকেটও পাচ্ছেন না। এবারে বিশ্বকাপে আইসিসির যে অলরাউন্ডার র্যাঙ্কিং রয়েছে সেখানেও তিনি নিচে নেমে গেছেন, শীর্ষস্থান হারিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা দেখতে পেলাম যে সাকিব হাসানের জন্য আসলে জায়গাটা খুবই কঠিন হয়ে গেছে। তবে পরবর্তীতে যিনি আছেন, যার উপর আসলে স্পটলাইট থাকছে, তানজিম হাসান সাকিব। ম্যাচ খেলেছেন 6টা, উইকেট 11টা, গড় 10.27, ইকোনমি 5.65। তানজিম হাসান সাকিব এবারে বিশ্বকাপে আউট অফ দ্য সিলেবাস, কিন্তু তিনি দারুণ পারফর্ম করছেন। তিনি শরীফুলের জায়গায় আসলে ম্যাচে সুযোগ পেয়েছিলেন প্রথম দিকে, এবং পরের দিকে তিনি যেভাবে পারফর্ম করেছেন এই মুহূর্তে এই বিশ্বকাপে বোলার লিস্টে তিনি 5 নম্বরে জায়গা করে নিয়েছেন 11 উইকেট নিয়ে। সো আফগানিস্তান ম্যাচেও তার উপরেই কিন্তু অনেকটা স্পটলাইট থাকছে, বাংলাদেশ কত দ্রুত আফগানদেরকে অল আউট করতে পারে বা বেঁধে রাখতে পারে। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো দেখলাম, কিন্তু এমন কিছু প্লেয়ার আছেন যারা একাই 100 নিজেদের দিনে ব্যাট হাতে কিংবা বোলিং দিয়ে একাই ম্যাচ বের করে আনতে পারেন, যাদের থামবার জবাব প্রতিপক্ষের কাছেও থাকে না। এই প্লেয়ারদের আমরা বলছি ম্যাচের এক্স ফ্যাক্টর। প্রথমে দেখতে চাই যে আসলে এক্স ফ্যাক্টর লিস্টে কে আছেন, সেই তার দিকে আসলে আমাদের নজরটা থাকবে। প্রথমে আছেন রাশিদ খান। রাশিদ খানকে নিয়ে আসলে বলার কিছু নেই, তিনি এবার আফগানিস্তানকে যেভাবে মাঠে লিড দিয়ে জয় একের পর এক তুলে নিয়ে আসছেন, সেখানে রাশিদ খান এবার সফল। বিশেষ করে তিনি বল হাতেও চমক দেখাচ্ছেন, 10টা উইকেট তুলে নিয়েছেন, এবং সেখানটাতে রাশিদ খানকে থামাবার জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু আলাদা একটা ট্যাকটিক্স অবলম্বন করতে হবে। ঠিক পরবর্তী যদি আমরা দেখতে চাই যে বাংলাদেশের কে হতে পারেন এক্স ফ্যাক্টর, তিনি হচ্ছেন গিয়ে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের কথা বলতেই হয় যে তিনি এবারের বিশ্বকাপে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন। প্রথম ম্যাচেই তিনি আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যান, এবং আফগানিস্তানে যখন রাশিদ খান লেগ স্পিনে ভয় দেখাচ্ছে, সেখানে কিন্তু রিশাদও লেগ স্পিনে আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই দুই লেগি লড়াইটাও কিন্তু আগামীকালের ম্যাচে খুবই জমজমাট হতে পারে। দেখে নিলাম স্ট্যাটিস্টিক্সে কারা কতটা ডমিনেটে করতে পারে, কারা ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারেন। তবে পরিসংখ্যানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট, যেখানে তিক্ত হলেও সত্য বাংলাদেশ ঢের পিছিয়ে আফগানিস্তানের চাইতে। তারপরেও টি-20তে যে কোনো কিছুই সম্ভব। বাংলাদেশের জন্য কোন সুযোগগুলো খোলা আছে তা নিয়ে আবার ফিরবো আমাদের অতিথির কাছে। যুক্ত আছেন সাবেক ক্রিকেটার ইয়ামুর রশিদ রাহুল। ইয়ামুর রশিদ রাহুল, বিষয়টা তিক্ত হলেও সত্য যে গুরবাজ যেভাবে ব্যাট করছেন, আমাদের ওপেনিংয়ে লিটন সেটা করতে পারছে না। গুরবাজ এবং ইব্রাহিম জাদরান যে জুটিটা জমে উঠেছে, সেখানে আমাদের লিটন, তানজিদ তামিম, বা আমরা দেখেছি প্রথম দিকে তানজিদ তামিম, সৌম্য, তারা কেউই আসলে ক্লিক করতে পারছে না। কোথায় সমস্যাটা? মানে আমাদের সামর্থ্যেই ঘাটতিটা দেখা যাচ্ছে, নাকি আমাদের টেকনিকেই প্রবলেম রয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে টেকনিকের ব্যাপারে তেমন কোনো সমস্যা নাই, সমস্যাটা হলো মেন্টালিটিতে। আপনি কতটুকু স্ট্রং মেন্টালিটিতে আপনি খেলবেন, এবং আপনি কতটা দ্রুতভাবে আপনার ব্যাট প্যাচটাকে আপনি কনসিডার করবেন, এবং কত কম সময়ের মধ্যে আপনি নিজেকে ফিরে পাবেন ব্যাটিং ফর্মে, সেটা হলো সব থেকে বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আপনার লাস্ট 8-9 বছরের একটা সিনিয়র ক্রিকেটার কে আপনি নতুন করে এখন এই লেভেলে অ্যাটলিস্ট তেমন করে আপনি বোঝাতে পারবেন না, বিকজ এটা তাদেরকেই এই কঠিন পথগুলি তাদেরকেই আপনাকে সহজভাবে করে নিয়ে আসতে হবে, এবং তার জন্য যা যা ফ্যাসিলিটিস সবই কিন্তু তাদেরকে দেওয়া হয়। এই জন্যই বলছি যে মেন্টালি ততটা স্ট্রং না, বিকজ আপনার এই ব্যাড প্যাচগুলিতে যত তাড়াতাড়ি আপনি ওভারকাম করতে পারবেন, তাহলেই আপনি সব থেকে বেশি সফল হবেন। সবারই কিন্তু ব্যাড প্যাচ যায়, কিন্তু আমাদের সময়টা নিতে হয় অনেক বেশি সময় লাগে, অন্যদের কিন্তু অনেক অন্যদের অনেক কম সময় লাগে।
সো গ্রেট প্লেয়ারদের কিন্তু আসলে বেসিক্যালি আপনার এখানে ডিফারেন্সটা চলে আসে। আমরা দেখছি যে আমাদের যারা রয়েছেন নতুন প্লেয়ার, যাদের উপর আসলে অনেক বেশি প্রত্যাশা, তাওহিদ হৃদয় বা তানজিম হাসান সাকিব, তারা কিন্তু পারফর্ম করছেন ঠিকই, বাট দিন শেষে ওই যে দলগত রেজাল্টে আমরা হেরে বসছি। দলের সিনিয়রদের যখন হাল ধরার কথা, তারা যখন পারফর্ম করতে পারছেন না, তখন এই জুনিয়র প্লেয়াররা তারা যতই আসলে ভালো মোমেন্টে থাকুক কিনা, তাদের উপর তো আলাদা একটা চাপ তৈরি হয়, যেটা কিনা তাদের পারফরমেন্সও ছাপ ফেলে। দেখেন সবকিছুতেই আপনার চাপ থাকবে, জুনিয়র সিনিয়র বলতে আসলে তেমন কোনো ব্যাপার না। আপনার ন্যাশনাল টিমে যখন আসবেন, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল লেভেলে হয়তো অতটা এক্সপিরিয়েন্স তারা নাই, বাট আপনার ঘরোয়া ক্রিকেট বলেন বা অন্যান্য পারফরমেন্স দেখে কিন্তু আপনার সিলেকশনটা করা হয়। আর সব থেকে বড় কথা যে অনেক জুনিয়র প্লেয়াররাও কিন্তু আপনাদের এখানে সুযোগ পায়, কিন্তু তারা কন্টিনিউ করতে পারে না। আজকে আমরা তানজিম সাকিবকে নিয়ে কথা বলছি, তামিমকে নিয়ে কথা বলছি, বাট এর আগেও কিন্তু অনেক নাইম শেখ এসেছে, আরো অনেকের ভালো ভালো আমরা ক্রিকেটের নাম এসেছে, কিন্তু তারা কিন্তু নিজেদের জায়গাটা ধরে রাখতে পারেনি। তো আমাদেরও কিন্তু প্লেয়ারদের শুধু সিনিয়রদের দোষ দিলেই চলবে না। যারা জুনিয়র বা নতুন যারা সুযোগ পাচ্ছে, তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুযোগটা কাজে লাগাতে পারছে না। এটার জন্য কি আমাদের সিনিয়রদের বা যে লিটন যারা রয়েছেন বা আমাদের সাকিব মাহমুদুল্লাহ, তারাও তো পারফর্ম করতে পারছে না? তারা যখন পারফর্ম করতে পারছে না, সেক্ষেত্রে আসলে এই যে হৃদয় বা আমাদের তামিম রয়েছেন বা সাকিব রয়েছেন, তানজিম সাকিবের কথা বলছি, তাদের জন্য তো আসলে পারফর্ম করাটা কঠিন হয়ে যায়। না, এখানে তো আসলে ওইটা তো আপনাকে বলতে পারবেন না যে ওরা পারফর্ম করছে না বিধায় তুমি পারফর্মটা করো না, এটা কিন্তু তা বলা হয় নাই। এটা তাদের রেসপন্সিবিলিটি, তারা পারফর্ম করতে পারছে না, তাদেরকে ওই জিনিসটাকে আরো বেশি কন্টিনিউ করা। তারা কিন্তু অনেক জায়গায় দেখবেন যে সেট হয়ে আউট হচ্ছে, আপনি লং ইনিংস কিন্তু খেলতে পারছে না। আপনি তানজিম সাকিবকে দেখেন, সে কিন্তু অনেক সুযোগ পাচ্ছে, তামিমকে দেখেন অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু ভালো স্টার্ট দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে বড় রান করতে পারছে না। তো এই হৃদয় মাঝখানে এসে 3টা ভালো ইনিংস খেলে, কিন্তু পরের 2টা ইনিংসে আবার কিন্তু সে চাপে পড়ে যায়। তো আপনাকে ওইটাও চিন্তা করতে হবে যে সিনিয়ররা যখন আবার ভালো করে, তখন কিন্তু জুনিয়ররা ওই সাপোর্টটুকু যতটুকু দেওয়ার দরকার সেটাও দিচ্ছে না। এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে হলো আপনি কতটুকু ম্যাচের প্রতি আয়ত্ত নিয়ে আপনি ওই জায়গাটায় কনসেন্ট্রেশন করে আপনি বেটার পারফর্ম। অবশ্যই আসলে আমাদেরও সবার চোখ থাকবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে, সেমিফাইনাল সেটা হোক বা না হোক, বাংলাদেশ আসরটা সুন্দরভাবে শেষ করুক, সেটাই সবার প্রত্যাশা। অনেক ধন্যবাদ নিয়ামুর রশিদ রাহুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের প্রিভিউ নিয়ে, আমাদের সাথে যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ ছন্দে আফগানিস্তান। মঙ্গলবার ওদের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং কোচের কথা শুনেছেন অর্ণব বাপি। আমার যে অবস্থায় দাঁড়িয়ে থাকি, পজিটিভলি মাঠে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা প্রিভিয়াস ম্যাচের জয় আসুক অথবা পরাজয় আসুক, সেটা আসলে ইররিলেভেন্ট। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলেছে, বাংলাদেশের সঙ্গে এই ম্যাচটা অন্তত কি মনে হচ্ছে? আফগানিস্তান দল হিসেবে টি-20 ফরম্যাটে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং একটা দল, খুবই ভালো দল। তাদের বোলিং সাইডটা খুব ভালো, ব্যাটিং সাইডেও টি-20 ক্রিকেটে যে ধরনের ব্যাটিং করতে হয় সেই ধরনের ব্যাটসম্যান তাদের দলে আছে। বাট আমাদের সাথে আফগানের রেকর্ড যদি দেখেন, একদম খারাপ নয়। কিন্তু আফগানিস্তান যখন আমরা আমরা দেশের মাটিতে খেলেছি, তারা কিন্তু 2-0 হেরে গিয়েছে। সো আফগানিস্তান যতই স্ট্রং দলই হোক এই ফরম্যাটে, আমার মনে হয় বাংলাদেশের সেই দলটাকে হারানোর সামর্থ্য ভালো মতো আছে। প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স যেভাবে আমরা দেখেছি এবং যে সিরিজটা আমরা হেরেছি, তাতে আমরা ধরে নিতে পেরেছিলাম যে না, হয়তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নিজেদের অবস্থানটুকু তুলে ধরতে পারবে কিনা। দে হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, এবং লাকটাকেও তার ফেভার করতে হবে। জেতাটাকে আপনি কনফার্ম বলতে পারবেন যে না, আমরা জিততে পারবো। আমাদের এখনকার যে পারফরমেন্স, এই জন্য বললাম যে পার্টিকুলার উইকেটের ধরন এবং আমাদের অ্যাপ্রোচ কতটুকু পজিটিভ হবে, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আফগানিস্তানের বোলিং ইউনিট সবসময় ভালো, তাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিং ইউনিটটা ভালো। তাদের বোলিংয়ের অনেক রকম লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার, বোলিংয়ের মানে বিভিন্ন টাইপের বলার আছে। সো বোলিং ইউনিট বলবো যে তারা খুবই ভালো। ব্যাটিং যদি 2-1 জন উপরের দিকে ব্যাটিং না করলে তারা কখনো ওই রকম শো করতে পারেনি। এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপে নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক